ছোটবেলায় কিন্তু আমি ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম। আমার স্যার আমাকে যা প্রশ্ন করতো আমি তাই উত্তর দিতাম। আমার স্যার আমাকে প্রশ্ন করলো, ইমন তোমার বাবা কি করে? আমি বললাম জানি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো তাই। আমার স্যার আমাকে বললো তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার, তাহলে তুই এই প্রশ্নের উত্তর দিয়ে দেখা। আমি বললাম বলেন স্যার। বল বচন কয় প্রকার? আমি উত্তর দিয়ে দিলাম স্যার বচন 2 প্রকার। স্যার বললো ভেরি গুড, তোর ভবিষ্যৎ উজ্জ্বল, বল কি কি? আমি বললাম অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন। হ্যাঁ, আমাকে স্যার লাথি মেরে রুম থেকে বার করে দিল। এখন আমি বড় হয়েছি, আমার দায়িত্ব বেড়েছে, টেনশনও বেড়েছে। আমার একটা টেনশনই শুধু মাথায় রয়ে যায়। আমার 24 বছর হয়ে গেছে, এখন কোনো গার্লফ্রেন্ড নাই, তবে একটা বৌদি পটিয়েছিলাম। বৌদির সাথে আমি প্রতিদিন রাতে চেটে কথা বলতাম। চেটে কথা বলার সময় আমি একদিন বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি দাদা কোথায়? ওদিক থেকে রিপ্লাই এলো, আমি দাদাই বলছি, বৌদি ঘুমাচ্ছে। আসছে সিলেট থেকে ইমন চাষা। কেমন আছেন সবাই? আমি দাদা, আমি দেখতে অনেকটা নম্র, ভদ্র আর ইনোসেন্ট একটা ছেলে। হ্যাঁ, এমনটা যারা ভাবেন তারা ভুল ভাবেন। এইখানে আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আর স্ট্যান্ড আপ কমেডিয়ানরা শুধু দেখতেই নম্র, ভদ্র আর ইনোসেন্ট হয়, আর চরিত্র একেবারে সবটা খারাপ। আমি একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আর আমার চরিত্র অনেক খারাপ। তো আমার জীবনে সব কিছু ঠিকঠাক ছিল, শুধু একটা জিনিসই আমার জীবনে সব থেকে বেশি, সেটা হলো টেনশন। বিশ্বাস করেন দাদা, আমি এমন টেনশন করি, এই টেনশন করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন আমার মাথায় যদি কোনো টেনশন নাও থাকে তাহলে অনেক টেনশন হয়। আমার টেনশনটা শুরু হয়েছিল ছোটোবেলা থেকে। আমার বাবা আমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যায়। মাস্টার বাবু আমাকে দেখেই বলেছিল, ওলে বাবা এটা কার ছেলে? আমার বাবা তো ইমোশনাল হয়ে গেল। ইমোশনাল হয়ে মাস্টারবাবুকে বললে, মনে করেন এটা আপনারই ছেলে। আমি টেনশনে পড়ে গেলাম, যা শালা, যাকে 10 বছর ধরে বাবা ভাবছিলাম সে আমার বাবাই না। তো ছোটোবেলায় কিন্তু আমি ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম। আমার স্যার আমাকে যা প্রশ্ন করতো আমি তাই উত্তর দিতাম। আমার স্যার আমাকে প্রশ্ন করলো, ইমন তোমার বাবা কি করে? আমি বললাম জানি না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো তাই। আমার স্যার আমাকে বললো তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার, তাহলে তুই এই প্রশ্নের উত্তর দিয়ে দেখা। আমি বললাম বলেন স্যার। বল বচন কয় প্রকার? আমি উত্তর দিয়ে দিলাম স্যার বচন 2 প্রকার। স্যার বললো ভেরি গুড, তোর ভবিষ্যৎ উজ্জ্বল, বল কি কি? আমি বললাম অমিতাভ বচ্চন আর অভিষেক বচ্চন। হ্যাঁ, আমাকে স্যার লাথি মেরে রুম থেকে বার করে দিল। এখন আমি বড় হয়েছি, আমার দায়িত্ব বেড়েছে, টেনশনও বেড়েছে। আমার একটা টেনশনই শুধু মাথায় রয়ে যায়। আমার 24 বছর হয়ে গেছে, এখন কোনো গার্লফ্রেন্ড নাই, তবে একটা বৌদি পটিয়েছিলাম। বৌদির সাথে আমি প্রতিদিন রাতে চেটে কথা বলতাম। চেটে কথা বলার সময় আমি একদিন বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি দাদা কোথায়? ওদিক থেকে রিপ্লাই এলো, আমি দাদাই বলছি, বৌদি ঘুমাচ্ছে। তারপরে আমার আরেকটা গার্লফ্রেন্ড হয়েছিল। আমি আমার গার্লফ্রেন্ডকে খুব সন্দেহ করতাম। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু আমি মনে করছি আমার গার্লফ্রেন্ড আমার সাথে ডাবল ডেট করছে, তুই পরীক্ষা কর, এই নে নাম্বার। আমি নাম্বার দিলাম, আপনাদের দোয়ায় আজকে ওদের বিয়ে। তো যাই হোক, আমার সব গার্লফ্রেন্ডদের বিয়ে হয়ে যাচ্ছে, ভাবলাম আমি কেন বাকি থাকবো। তাই বিয়ে করার আগে বিয়ের সম্পর্কে যার সব থেকে বেশি আইডিয়া আছে, আমি সেজন্য গেলাম আমার শাওন দাদার কাছে। চলে গেছেন, উনিও বিয়ের ভয়ে পালিয়ে গেছেন। গিয়ে বললাম, দাদা ভাবছি বিয়ে করব, ওই যে আপনি বিয়ে করার সময় যে 7 পাক করেন সেই সময় কি মাথা ঘুরে? দাদা বলল ওই সময় ঘুরে না, বিয়ের পর সারা জীবন ঘুরে। তাই আমি ভাবলাম এইসব কথা বাদ দিয়ে বিয়ে করব। মেয়ে দেখতে গেছি, মেয়েকে গিয়ে বললাম যে আমাদের পাশের রুমে একটু প্রাইভেটে কথা বলতে হয়েছে, যাবে? গেল। আমি আমার হবুকে জিজ্ঞাসা করলাম টেনশনের মাথায়, কিছু ভাবতে পারছি না, মাথায় অনেক টেনশন। টেনশনের মাথায় বলে দিলাম, দিদি আপনারা কয় ভাই বোন? মেয়েটা বলল আমরা 3 ভাই বোন, আপনাকে নিয়ে এখন 4 জন হলাম। তো যাই হোক, মাথায় এই নিয়ে আমার আরও টেনশন। বিয়ের ফুলসজ্জা রাত, আমার বউয়ের আমি ঘুমটা তুললাম। ঘুমটা তুলে আমার বউয়ের মুখ দেখে আমি 500 টাকা দিয়ে দিলাম। আমার বউ 500 টাকা নিয়ে কি বললো জানেন? বলল 500 টাকা? আমার আগের হাজব্যান্ড তো আমাকে 2000 টাকা দিয়েছিল।
আমি বললাম আগের হাজব্যান্ড তোমাকে 2000 টাকা দিয়েছিল, তার মানে আমি তোমার দ্বিতীয় হাজব্যান্ড? আমার বউ বলল, তবা তবা তবা, আমাদের বংশ কখনো 2টা বিয়ে করে না, আপনি আমার 4 নম্বর। তো যাই হোক, বিয়ে টিয়ে করেছি, শান্তিতে আছি। বিয়ের মাত্র 3 মাসের মাথায় আমার একটা সুন্দর ছেলে হলো। আমি আমার সন্তানের নাম রাখলাম অনলাইন। আমার বন্ধু বললো, কেন রে এরকম অদ্ভুত নাম কেন? আমি বললাম, কি করব বল, এ তো অর্ডার করা মাত্র ডেলিভারি দিয়ে চলে গেল। তো যাই হোক, এইসব চিন্তা নিয়ে আমি এখন শুধু বোতল খাই। বোতল বলতে মনে পড়লো, তুষার দাদা ভালো আছেন? তুষার দাদা আমাকে এসে বললো, জানিস ইমন, এই হাসো করে করে আমার ইমেজটা না অনেকটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম, দাদা ঠিক বুঝলাম না। দাদা বলছে, এখন আমি যদি কোনো দোকানে যাই, চানাচুর আর চিপস কিনি, ওরা আগে থেকে আমাকে একটা প্লাস্টিকের গ্লাস ধরিয়ে দেয়। আমি বললাম, তাতে কি হয়েছে? বলছে, আর একটা ঘটনা শুন। আমার সামনে তোর আমিন দাদা তার ফোন দিয়ে ফোনে সার্চ করছিল গুগলে, বাড়িতে বসে কিভাবে দুষ্টু পানি খাওয়া যায়, তাই আবার বিনা পয়সায়। গুগল রিপ্লাই দিয়েছে, কিরে তুষার, তুই কি কখনো ভালো হবি না? আমি দাদাকে বললাম, দাদা আপনি যে এরকম দুষ্টু পানি খাচ্ছেন, আপনার ঘর বাড়ি তো সব বিক্রি হয়ে যাবে। দাদা বললো, ঘর বাড়ি বিক্রি হবে খাক, আমি একটা নতুন বাড়ি বানাচ্ছি, বাড়িটা 4 রুমের। আমি বললাম, হ্যাঁ? বলছে, হ্যাঁ বাড়িটা 4 রুমের। আমি বললাম, দাদা আপনি বলছেন বাড়িটা 4 রুমের আর আঙুল দেখাচ্ছেন 5টা। দাদা বলে, ধ্যাট, এটা বাথরুম। তো যাই হোক, আমাদের আমিন দাদার কথা না বলি। সেদিন আমার আমিন দাদা বললো, ইমন তোর তো খুব অনেক টেনশন, তুই একদিন আয় আমার বাসায়, আমার সাথে দেখা কর, তোকে কিছু মোটিভেশন দিই। তো আমি গেলাম, গিয়ে দাদার বাসাটা ঠিক মতো চিনতে পারছিলাম না। একটা ছোটো ছেলেকে ডেকে বললাম, এই আমিন খানের বাসা কোনটা রে? ছোটো ছেলেটা বললো, ওই যে দেখছো ওইটা আমিন খানের বাসা, আর ওখানে প্রতিদিন স্বামী স্ত্রীর ঝগড়ার শব্দ আসে। আমি বললাম, তুমি কি আমিন খানের ছেলে? বলছে, এই বিষয়টা নিয়ে ওনাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়। এইটা শুনে তো আমি টেনশনে পড়ে গেলাম। তাহলে অনেকেই তো টেনশনের কথা বললাম, এখন আমার টেনশনের কথা শুনুন। সেদিন আমি বাইকে করে যাচ্ছিলাম, দেখলাম খুব সুন্দরী একটা মেয়ে আমার কাছে বাইকের জন্য লিফট চাইলো। আমি টেনশনে পড়ে গেলাম। আমি তাকে বললো, আমাকে একটু লিফট দিবেন? আমি তাকে লিফট দিলাম। অর্ধেক পথে এসে মেয়েটা বেহুশ হয়ে গেল। আমি তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তারবাবু এসে আমাকে বললো, কংগ্রেচুলেশন ইমন, আপনি বাবা হতে চলেছে। আমার টেনশন বেড়ে গেল। আমি বললাম, হ্যাঁ হতেই পারে না, মেয়েটাকে জিজ্ঞাসা করো। মেয়েটা এসে বললো, হ্যাঁ এইটাই আমার স্বামী। আমি টেনশনে পড়ে গেলাম। তারপর আমি বললাম, এ হতে পারে না, আমার টেস্ট করানো হোক। তারপর আমার টেস্ট করানো হলো, রিপোর্ট এলো আমি নাকি কখনো বাচ্চার বাবাই হতে পারবো না। আমার সাথে হচ্ছেটা কি? টেনশন আর টেনশন। তখন আমার মাথায় আর একটা টেনশন এলো, যখন আমি খেয়াল করলাম আমার বাড়িতে তো একটা বাচ্চা আছে, তাহলে ওইটার বাবা কে? টেনশনই টেনশন। যাই হোক, টেনশনের কথা তো অনেকেই বললাম। হাসর এই মঞ্চটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। তেমন কিছু বলবো না, আমি চা শ্রমিকের সন্তান, তাই চা দিয়ে কিছু একটা বলতে চাই। আমি চা শ্রমিকের সন্তান, আমার নাম ইমন চাষা। আপনারা তো জানেন আমার চাকরিটাও নেই। মানুষ সেই কবে চাঁদে চলে গেছে, আর আমরা এখনও 170 টাকা মজুরিতে কোনো মতে পেট চালাচ্ছি। আমরা কিচ্ছু চাই না, আমাদের কোনো বড় চাওয়া ও চাহিদাও নেই। আমরা শুধু একটা জিনিসই চাই, যেন আপনাদের আশীর্বাদে দোয়ায় আমাদের ভাগ্যের চা কাটা একটু ঘুরে। তাই যেতে যেতে এই চারপাশে যারা রয়েছেন তাদের সবাইকে, আমার সিলেটের সবাইকে চায়ের নিমন্ত্রণ। লাস্টে যা বললেন, চাটুকাররা তো চারিমিং লাইফ কাটাচ্ছে, কিন্তু চা শ্রমিকরা সেই ওখানেই পড়ে আছে। আপনাদের কেমন লেগেছে জানতে চাই। শুরুতেই এদিক থেকে বলবেন পূজা চেরি। খুব ভালো হয়েছে, এভাবেই চালিয়ে যান, ভালো হয়েছে। অ্যাকচুয়ালি সিলেটের না হলেও মানে তাদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ভাষা একটু মৌলভী চা বাগানের
এরা একেবারে একটা ডায়লগ তাহলে বলে দিই। হ্যাঁ আপনি বলবেন যে ফারিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলেন। ওইটা সিলেটি ভাষায় একটু শুনি, তার ভাষা একটু শুনি। তার ভাষা, হ্যাঁ ওই ভাষা। উনি যেহেতু বলেছেন ওনাকেই বলি। হ্যাঁ টার্গেট চেঞ্জ। আমি চাচ্ছিলাম যে সে নিজেই বলুক, আমাকে বলবে। দ্রুত, হ্যাঁ কি মাথা। পূজা, তোকে আমার বেজান ভালো লাগে। বেজান। ওকে, এবার বলবে তুষারকার। অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। শবনম ফারিয়ার কেমন লেগেছে জানতে চাই। আজকে ইমনের পারফরমেন্স দেখে আমি একটু ইমোশনাল ফিল করছি। আমি ওর পুরো জার্নিটা দেখতে পাচ্ছিলাম, ওর আশা, ওর এখানে বাদ পড়া, আবার ব্যাক করা, হোয়াট আ কাম ব্যাক। আই এম সো প্রাউড অফ ইউ, আই এম এক্সট্রিমলি প্রাউড অফ ইউ। তুমি যা দেখিয়েছো এই পুরো মানে এপিসোডগুলোতে, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আই এম সো প্রাউড অফ ইউ। ওকে, একটু সামনের দর্শকদেরকে ছোট্ট করে একটু জানাতে চাই, চা শ্রমিকের এই সন্তান মাত্র 4,500 টাকা বেতনে একটি প্রাইমারি স্কুলে চাকরি করত। সেই চাকরিতে ছুটি নিয়ে হাসতে এসেছিল। এই জার্নিতে একটা সময় সে বাদ পড়ে, তারপর আবার ফিরে যায়, সেখানে জয়েন করতে চায় এবং সেখানে চাকরি নিয়ে একটু ঝামেলা হয়। সেখান থেকে আবার ওয়াইল্ড কার্ডে আমাদের এখানে আসে এবং সেই চাকরিকে ইস্তফা দিয়ে এখানে এসছে। তাই ছোট্ট করে আকার ইঙ্গিতে আপনাদের বলেছে, এখানে যারা আছেন বিশেষ করে মার্সেলের বা এনটিভির যারা আছেন একটু মাথায় রাখবেন যে সে সেখানটা একেবারে শেষ করে এখানে চলে এসছে। সে এই মঞ্চকে বা এই হাস্যকে আঁকড়ে ধরে থাকবে বলে, কমেডিকে আঁকড়ে ধরে থাকবে বলে। সো তার জন্য কিছু করা যায় কিনা, তাতে জোরে হাত। নায়ক আমিন খানের কেমন লেগেছে জানতে চাই। আমি ওর পারফরমেন্স নিয়ে আজকে কোনো কথা বলবো না। পারফরমেন্স ওয়াজ ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট, যেমন আগে ছিল তেমনই আছে। আমি একটি কথা আজকে বলি যে কোনো কিছু পরিবর্তনের জন্য অনেক সময় হাজার মানুষের প্রয়োজন হয় না, একটি মানুষের কণ্ঠস্বরই যে কোনো একটা বড় পরিবর্তন অনেক সময় ঘটিয়ে ফেলে। আমার কাছে মনে হয় ইমন এই স্টেজটাকে যেভাবে ইউজ করেছে এবং ইমনের ভাষা যেভাবে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে, চা শ্রমিকদের এত দিনের যে কষ্ট, যে নির্যাতন বা বলি যে তাদের মনের দুঃখ বেদনার কথা, সে তার পারফরমেন্সও দেখিয়েছে এবং যেটুকু বাকি ছিল আজকের শেষ পারফরমেন্সের শেষ পার্টটায় সেটুকু দেখিয়ে দিয়েছে। এরপরেও যদি জাতির বিবেক না জাগে তাহলে আমার আর কিছু বলার নেই। এবার অপু বিশ্বাস। সিল্লোটি, আমার একটা সিনেমা করা হয়েছিল ছায়াবৃক্ষ। তো আমি যারা চা বাগানে চা শ্রমিক তাদের জীবন ঘিরেই আসলে গল্পটা ছিল। আপনারা মানে চা খান লবণ দিয়ে, রাইট? এটার কারণটা কি? আমাদের দুধ চিনি দিলে আমরা মনে করি আমি যতটুকু আমার যেহেতু পারফর্ম করতে হয়েছে, সো আমার রিয়েলিটির সাথে একটু নিজেকে মানে মানিয়ে নিতে হয়েছে। সেটা হচ্ছে যে চা পাতা তুলতে গেলে ওখানে ছোট ছোট সাপ বা পোকামাকড় কিছু একটা থাকে, যেটা যখন আমি অতিরিক্ত লবণ খাবো আমার শরীর থেকে বার্ন হবে, যার কারণেও সেটা লাগে না, ঠিক? তো আমি আর একটা যেটা হচ্ছে আপনাদের চায়ের 3 কুড়ি যে কচি পাতার একটা ভর্তা করে, সেটা আমি খেয়েছি। সো ওই জায়গা থেকে আজকে আপনাকে পেয়ে, আপনি যখন আপনার সুন্দর পারফরমেন্স প্রেজেন্ট করছিলেন, আমি ঠিক ওই সিনেমা শুটিংয়ে ফিরে গিয়েছিলাম, ভালো লাগছিল। আর বাই দ্য ওয়ে লাস্টে আপনি এত ইমোশনালি একটা কথা বলেছেন, আমি সামটাইম ভুলে গিয়েছিলাম এটা হাসো। আসলে মানুষ বেলা শেষে মানুষ, তার রিয়েলিটি থাকে। বাট আমি এটুকু বলবো, যতটুকু রনি ভাইয়া বললেন, আমি চাইবো যে আপনি আপনার ডেস্টিনেশন ঠিক ওই শিখায়, ওই চূড়ায় আপনি পৌঁছে দেন। হোপফুলি আমি আর আমার অন্তর থেকে আপনার জন্য অনেক ব্লেসিং। ভালো থাকবেন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ইমন চাষা।